আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগআউট ডায়লগ পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। দর্শক, বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজনের কথা যদি বলি, বিপিএল কথা আসে এবং বিপিএল শুরু হয়ে গেছে। প্রথম ম্যাচে বিপিএল এ মুখোমুখি হয়েছে রাজশাহী এবং সিলেট। আমরা এই ম্যাচ নিয়ে অ্যানালাইসিস করতে যাব। তার আগে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিতে চাই আজকের অনুষ্ঠানের অতিথি, সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রাজন প্রতীক ভাই। কেমন আছেন ভাইয়া? আছি, ভালো আছি। বিপিএল এর নতুন আসর শুরু হলো, সো বেশ ভালো লাগছে। আপনার কাছে আমরা আসবো, দর্শককে একটু জানিয়ে দিতে চাই আজকের ম্যাচের সামারি। দর্শক, টসে জিতে রাজশাহী ব্যাটিং করতে পাঠায় সিলেটকে এবং সেখানে সিলেট একটা ভালো লড়াকু একটা স্কোর আমি সিলেটের মাধ্যমে আমরা দেখেছি। সিলেট 190 রান করে 5 উইকেটে তাদের 20 ওভারে, এবং সেখানে আমরা বেশ কিছু বড় বড় রান না দেখলেও মিড রান দেখেছি। স্কোরের মধ্যে আমরা যদি বলি, ইমনের স্কোর ছিল একটা ভালো, আফিফ এবং রনি তালুকদার এবং সাইম আবুয়ের স্কোর ছিল 60, 33, 41, 23 এবং মোটামুটি বেশ ভালো একটা স্কোর তারা করে এবং 192 রানে 2 উইকেট হারিয়ে সেই রান তাড়া করে জয়ের লক্ষ্যে পৌঁছায় রাজশাহী। সেখানে যদি না বললেই নয়, আমরা দলের ক্যাপ্টেন শান্তর কাছ থেকে দেখেছি 60 বলের 100 রানের একটা অনবদ্য ইনিংস, এবং এছাড়া মুশফিকুর রহিমের 31 বলে 51 রানের ইনিংস। আমি এই টোটাল ম্যাচের অ্যানালাইসিস নিয়ে আমি যেতে চাই এখন প্রতীক ভাইয়ের কাছে। আমি জানতে চাই যে আপনি ফার্স্ট ম্যাচ কি এক্সপেক্ট করেছিলেন এবং দুই দলের কাছ থেকে আসলে কি সেই ফার্স্ট ম্যাচের এক্সপেকটেশনটা তারা পূরণ করতে পেরেছে কিনা? অবশ্যই, সত্যি কথা বলতে গেলে যে বিপিএল নিয়ে একটা সমালোচনা সবসময় আমাদের মাঝে রয়েছে যে রানের খেলা হয় না। তো আজকে রান হয়েছে প্রচুর, এবং বিগত আসরগুলোতে দেখছি আমরা যে প্রথম ম্যাচগুলোতে বেশ রান হচ্ছে, তো সেই ধারাবাহিকতাটা বজায় ছিল। এবং এই ম্যাচটাতে যদি আমরা দুটো টিমেরই ইনিংস দেখি, সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে অবশ্যই নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি। এবং আমি বারবার বলছিলাম যে নাজমুল হোসেন শান্ত নিজেকে একটা প্রমাণ করার মঞ্চ হতে পারে এবারকার বিপিএল, এবং যেহেতু উনি টি-20 ফরম্যাটে ন্যাশনাল টিমের বাইরে রয়েছেন অনেকদিন ধরে, ওনার মধ্যে কিন্তু একটা ক্ষুধা আকাঙ্ক্ষা আজকে আমরা দেখতে পেরেছি। জি, তো নাজমুল হোসেন শান্তর বিপিএল ট্র্যাক রেকর্ড বরাবরই ভালো। এর আগের আসরগুলোতে তার বেশ কিছু সেঞ্চুরি রয়েছে, এবং রাজশাহীকে যদি আজকে এই টোটাল চেস ডাউন করতে হতো আফটার লুজিং তানজিদ তামিম এন্ড সাহেবজাদা ফারহান ভেরি আর্লি, দ্য ওনাস ওয়াজ অন নাজমুল হোসেন শান্ত। উনি আউট হয়ে গেলে কিন্তু এই টার্গেটটা চেস ডাউন করা আজকে পসিবল হতো না। তো নাজমুল হোসেন শান্তর জন্য দুর্দান্ত একটা আমরা বলতে পারি যে বিল্ড আপ হয়ে থাকলো, এবং পুরোটা টুর্নামেন্ট যদি উনি ক্যারি করতে পারেন, হোনোস টি-20 ওয়ার্ল্ড কাপে হয়তো নাজমুল হোসেন শান্তকে আমরা দেখতে পারি। এর পাশাপাশি পারভেজ হোসেন ইমন যেহেতু ন্যাশনাল টিমে নিয়মিত রয়েছেন, এবং আজকের একটা উল্লেখযোগ্য দিক কি যে উনি মিডিল অর্ডারে আসলে রানটা করেছেন। এবং আমরা কিন্তু বাংলাদেশ জাতীয় দলে আয়ারল্যান্ডের সাথে লাস্ট টি-20তেও কিন্তু পারভেজ হোসেন ইমনকে আমরা মিডিল অর্ডারে ব্যাটিং করতে দেখেছি, অলমোস্ট 200 স্ট্রাইক রেটে উনি রান করেছেন। তো এটা আরেকটা পজিটিভ দিক। আফিফ হোসেন ধ্রুব অনেকদিন রানের মধ্যে নেই, উনিও আজকে রান পেয়েছেন। তো সব মিলে মানে আমি বেশ খুশি আসলে প্রথম ম্যাচটা দেখে। আমি একটু জানতে চাই যে আপনি বলছিলেন যে শান্ত, ইমন কিংবা হচ্ছে বাংলাদেশের যদি আফিফের কথা বলি, রনি তালুকদারের কথা বলি, ওভারঅল যদি ব্যাটিং ইউনিটের কথা বলি, আমরা কিন্তু লোকাল প্লেয়ার যারা সার্কিটের আশেপাশে আছে কিংবা সার্কিটে আছে, তাদের পারফরমেন্স কিন্তু আসলেই ভালো, মানে বলার মতো। জি, সেক্ষেত্রে কি আসলে বোলিং পারফরমেন্সটা কি আপনার কাছে মনে হয় যে আসলে আপ টু দ্য মার্ক ছিল, যারা ন্যাশনাল সার্কিটে যাদেরকে নিয়ে আপনি চিন্তা করছেন কিংবা আপকামিং স্টার হতে পারে, ওভারঅল দুইটা টিমের কি বোলিং পারফরমেন্স নিয়ে আপনি কি খুশি? দেখুন, উইকেটটা ব্যাটিং সহায়ক ছিল, তো এখানে বোলারদের নিজেদেরকে প্রমাণ করাটা কিছুটা কঠিন ছিল। আপনি যদি দুটো টিমের বোলিং লাইন আপের দিকে আসেন, সিলেট টাইটান্সের বোলিং লাইন আপটা বেশ ফর্মিডেবল। একটাই তাদের ঘাটতি, সেটা হচ্ছে রিস্ট স্পিনার নেই। জানি না এখন টুর্নামেন্টের মাঝ পর্যায়ে তারা কোনো রিস্ট স্পিনার আসলে ইনক্লুড করবেন কিনা। মইন আলী আসলেও উনি আসলে ফিঙ্গার স্পিনারই, ওমার জাই আসছেন হয়তো সামনাসামনি, বাট আমি কিন্তু কোনো রিস্ট স্পিনারের খোঁজ এখনো পাচ্ছি না সিলেট টাইটান্স লাইন আপে। পক্ষান্তরে রাজশাহী ওয়ারিয়ার্স যদিও আজকে তারা ম্যাচটা জিতেছে, আমার মনে হয় তাদের বোলিং লাইন আপ নিয়ে একটু ভাবনা চিন্তার বিষয় রয়েছে। রিপন মণ্ডলকে আজকে খেলানো হয়নি, জানি না উনি কি কোনো ইনজুরি ক্যারি করছেন কিনা, বাট প্রেফারিং সাকলাইন ওভার রিপন মণ্ডল, এই ডিসিশনটা আমার কাছে একটু কন্ট্রোভার্সিয়াল মনে হয়েছে। রিপন মণ্ডল ডেথ বোলিংয়ে দুর্দান্ত, সেখানে কিন্তু আজকে সাকলাইন বেশ মার খেয়েছেন, এবং আমি বারবারই বলছি যে উনি খুব বেশি স্লোয়ার বল ডিপেন্ডেন্ট বোলার, এবং আজকে কিন্তু বাংলাদেশের ব্যাটার যারা রয়েছেন সিলেট টাইটান্সে, তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো অ্যান্টিসিপেট করেছেন, এবং সাকলাইনকে কিন্তু আমার আজকে একদমই কার্যকর মনে হয়নি। তো অ্যাজ টুর্নামেন্ট গোজ ফরওয়ার্ড, আই উড লাভ টু সি রিপন মণ্ডল মোর ইন দ্য রাজশাহী ওয়ারিয়ার্স অ্যাটাক।
ঘুরে ফিরে দুইটা টিমেরই একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখেছি, যে দল জিতুক না কেন আমরা মোটামুটি ভালো একটা পারফরমেন্স দেখেছি। আমি একটু মানে ব্যাকগ্রাউন্ডের কথা যদি বলতে চাই, সেক্ষেত্রে লাস্ট 2 থেকে 3 দিন আমরা বিপিএল নিয়ে অনেক নাটকীয়তা দেখেছি। একটা দল তাদের মালিকানা ছেড়ে দিয়েছে, বিসিবি যেটাকে টেক ওভার করে। কোনো মতে যদি আমি বলি যে বিসিবি একটা দায় সারা গোছের হলেও চালানোর চেষ্টা করছে, কারণ একটা ফ্রাঞ্চাইজি দল কিনলো, দল কেনার পরে তারা প্লেয়ারদেরকে অকশন থেকে নিল, নেওয়ার পরে তারা হুট করে যদি মাঝপথে ছাড়ে, মানে বিসিবিরও তো একটা প্ল্যান থাকতে হবে যে আমি এটাকে নিয়ে কত দূর আর কতটুকু গুছাতে পারবে শর্ট টাইমের মধ্যে। এটা একটা জিনিস আমরা দেখেছি। আমরা নোয়াখালী টিমের কোচদের ব্যাপারে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং টাইপের কথাবার্তা আমরা যেটা দেখেছি। তো এমনকি আমরা আজকে খেলায় অনেক টিমের জার্সি, অনেক কিটের ব্যাপারগুলোতেও যেটা দেখেছি যে মানে রিসেন্ট পাস্টের ইয়ারগুলোতেও এতটা মানে আমার কাছে কেন জানি মনে হয় এখনও টিম গুছিয়ে ওঠেনি। এগুলো কি আসলে দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে একটা টুর্নামেন্টের সৌন্দর্যহানি হওয়ার জন্য যথেষ্ট? হ্যাঁ, দেখুন আসলে এই বিষয়ে তো ডিরেক্ট মন্তব্য করা আমার জন্য একটু কঠিন, কিন্তু যদি মানে একজন সাধারণ দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে যে ইস্যুটা হয়েছে এটা আসলে একদমই কাম্য না। আপনি যেহেতু মালিকানা একটা ফ্র্যাঞ্চাইজিকে দিলেন, নিশ্চয়ই কিছু ডকুমেন্টস তো আপনি চেক করেছেন, তারা তো অ্যাপ্লিকেশন করেছে। জি জি জি, বেশ কিছু কোম্পানি তো বা 12 থেকে 13টা টিম থেকে 5 জনকে নেওয়া হয়েছে। কিছু ব্যক্তিবর্গকে এবার প্রতিষ্ঠানকে বাদ দিয়েছেন এবং তাদেরকে অডিট কিংবা কোনো না কোনো তো চেকিং এর মাধ্যমে, হ্যাঁ, এবং তাদেরকে তো আপনার যোগ্য মনে হয়েছে বিধায় আপনি সিলেক্ট করেছেন। তারপর আসলে এই ঘটনাটা কিভাবে ঘটলো এটা আসলে একদম ভেতরে না ঢুকলে বলাটা খুব মুশকিল। তবে যেটা হয়েছে সেটা খুবই অনাকাঙ্ক্ষিত। আর দেখেন, মানে একটা কথা বলতে গেলে কি যে আমরা বাংলাদেশি যারা বা বাঙালি যারা, আমাদের বিহেভিয়ারাল অনেক ইস্যুস রয়েছে এবং সেটা কিন্তু গতকালকে খুব এভিডেন্ট হয়েছে নোয়াখালী প্র্যাকটিস সেশন শুরুর আগে। তো আমাদের দেশের মানুষের সাথে কথা বলতে গেলে যত কথা উঠলোই ওই কিছু পয়সা হলে আমাদের আচার ব্যবহার খুব অন্যরকম পর্যায়ে চলে যায়। নতুন দল কিনেছি দেখেই এমন একটা ভাব যে কি না কি হয়ে গেছি। সেখানে খালেদ মাহমুদ সুজন, তালহা জুবাইরের মতো মানে একসময় যারা আমাদের জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছে তাদের সাথে মিসবিহেভ করার কথা তো ভাবনাতেও আসার কথা না, সেখানে ঘটনাটা ঘটেছে। সো বিষয়টা খুবই অনাকাঙ্ক্ষিত, এর বেশি কিছু আর বলতে চাচ্ছি না। আচ্ছা, আমরা আবার এই ফার্স্ট ম্যাচ নিয়ে একটু কথা বলতে চাই। আপনার কাছে দুই দলের যে ওভারঅল যে পারফরমেন্স, আপনার কাছে যদি সাজেশনের কথা বলতে চাই, দুই দলের কোন কোন জায়গাগুলোতে টিউন করলে মানে আমরা যদি বলি যে লাস্ট স্টেজ পর্যন্ত যাওয়া কিংবা সেমিতে যাওয়ার জন্য আপনি চিন্তা করছেন? রাজশাহী ওয়ারিয়র্সের তো মোটামুটি টোটাল সেটআপটাই ওকে মনে হচ্ছে আমার। শুধুমাত্র তাদের ডেথ বোলিং এ একটা ঘাটতির জায়গায় রয়েছে আমার মনে হয়। প্রপার ব্যাটিং কন্ডিশনে রাজশাহী ওয়ারিয়র্স যখন টোটাল ডিফেন্ড করবে সেই ক্ষেত্রে তাদেরকে একটা পরীক্ষার সম্মুখীন হয়তো হতে পারে। সিলেট টাইটান্সের ক্ষেত্রে ইট ওয়াজ ব্যাড লাক, কারণ নাজমুল হোসেন শান্তর এরকম ইনিংস প্রতিদিন আসবে না। তারা আসলে আজকে এই স্কোয়াড নিয়ে দুর্দান্ত খেলেছে এবং তাদের জন্য আসলে আমার সমবেদনা যে ম্যাচটা তারা আলটিমেটলি জিততে পারেনি। ধন্যবাদ প্রতীক ভাই। দর্শক, আমরা প্রথম ম্যাচের ম্যাচ অ্যানালাইসিস এতক্ষণ শুনছিলাম এবং আমরা ম্যাচের অনেক গভীরের কথাবার্তা প্রতীক ভাইয়ের কাছ থেকে জানলাম এবং আমরা আশা করি দুইটি দল তাদের ল্যাকিংসগুলা ওভারকাম করেন পরবর্তী ম্যাচগুলো আরও ভালো সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করবেন এবং আমরা চাই বিপিএল আরও জমজমাট হোক, তার যত প্রবলেম সেগুলো সলিউশন করে আমাদের মতো দর্শক এবং ক্রিকেট অনুরাগী যারা আছেন তাদের কাছে একটা ভালো টুর্নামেন্ট উপহার দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের প্রথম এপিসোড শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।